প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা জানিয়ে চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আজকের সংবাদপত্রের আজকের পর্বটি শুরু করছি। আমি মীর মাসরুর জামান। সংবাদপত্রের শিরোনাম আর চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার নিয়মিত এই আয়োজনে আজ সম্মানিত অতিথি হয়ে আমাদের সঙ্গে রয়েছেন দৈনিক সমকালের উপসম্পাদক জনাব মাহবুব আজিজ। শুভেচ্ছা। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের মাঝে। তো সংবাদপত্রের শিরোনামগুলো দেখে আলোচনায় যাচ্ছি। বাংলাদেশ প্রতিদিন, বিদ্রোহী ঠেকাতে কঠোর বিএনপি, প্রধান উপদেষ্টার সঙ্গে জাপান প্রতিনিধি দলের সাক্ষাৎ, নির্বাচনী প্রস্তুতি শেষের পথে ভোটকেন্দ্র ৪২,৭৬১, সরকারের কাঁধে ৩ সিদ্ধান্ত, আদেশ, গণভোট ও নোট অব ডিসেন্ট, জুলাই সনদ বাস্তবায়নে চূড়ান্ত সুপারিশ জমা আজ। মানবজমিন, ঘটনাস্থল ভৈরব, অবরুদ্ধ ট্রেনে পাথর ছুঁড়ে ন্যাক্কারজনক হামলা, আহত ২০, দেশটা যাচ্ছে কোথায়। ঘটনাস্থল আশুলিয়া, থুতু ফেলা নিয়ে ২ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ২ শতাধিক, ভাঙচুর আগুন। কালের কণ্ঠ, ব্যবসায় মন্দা, রাজস্বে ঘাটতি, অর্থনীতির বেশিরভাগ সূচকই নেতিবাচক। ত্যাগের গল্প শোনালেন তারেক রহমান, মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে বৈঠক। অন্তহীন গুজবে বাড়ছে বিভ্রান্তি। আমার দেশ, ফজরে মসজিদে তরুণদের নজরদারি থেকে গুম, ভোট সুষ্ঠু না হলে বাতিলের নিশ্চয়তা চায় জামায়াত। সুধা সদন থেকে সরবরাহ হয়েছিল অস্ত্র ও গোলাবারুদ। কালবেলা, মাথা গরম জেলা জজ, মেট্রো রেল রক্ষণাবেক্ষণে ১ টাকাও বরাদ্দ নেই। দেশ রূপান্তর, জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের সিদ্ধান্ত সরকারের। ২০ বছর পর জিইসি বৈঠক, পাকিস্তানে শুল্কমুক্ত বাজার সুবিধা চাইল বাংলাদেশ। সময়ের আলো, ভোটের আগে অস্ত্রের চালান, নির্বাচিত সরকার না আসা পর্যন্ত উপদেষ্টারা দায়িত্ব পালন করবে। খবরের কাগজ, রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে হতে পারে, নিজের কাঁধেই চাপ বাড়ালো সরকার। দৈনিক করতোয়া, জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ হস্তান্তর আজ। আলোকিত বাংলাদেশ, করাচি বন্দর ব্যবহার করতে পারবে বাংলাদেশ, জেএসি বৈঠকে পাকিস্তানের সম্মতি। শিরোনামগুলো দেখে নিলাম দৈনিক সংবাদপত্রগুলোর। আজ আমরা আলোচনা শুরু করতে চাই মানবজমিনের যে শিরোনামটি, দেশটা যাচ্ছে কোথায়। দুটো ঘটনার কথা এখানে বলা হয়েছে পরপর। একটি হচ্ছে কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে অবরুদ্ধ ট্রেনে পাথর ছুঁড়ে ন্যাক্কারজনক হামলা, আহত ২০, এটি শিরোনাম। আর আরেকটি হচ্ছে ঘটনাস্থল আশুলিয়া, থুতু ফেলা নিয়ে ২ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ২ শতাধিক, ভাঙচুর আগুন। মানে একেবারে ভয়াবহ পরিস্থিতি দুইটা। আপনি দেখুন যে গত রাতে ১২টায় যে দিনটি চলে গেল, অর্থাৎ সোমবার শুরু হলো রাত ১২টায়, সেটা দুটি পাশাপাশি ইউনিভার্সিটি, একটি হচ্ছে সিটি বিশ্ববিদ্যালয় আর ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়। সিটি বিশ্ববিদ্যালয়ের কয়েকটি তরুণ ছাত্র তারা বসে আড্ডা দিচ্ছিল। ড্যাফোডিলের ছাত্ররা যেই হোস্টেলে থাকে সেই ছাত্রাবাসের সামনে বসে আড্ডা দিতে গিয়ে থুতু ফেলে এবং সেই থুতু গিয়ে পড়ে ড্যাফোডিলের ছাত্রের মোটরসাইকেলে, তারা যাচ্ছিল বা গায়ে, এরকম একটা ব্যাপার। সেখানে একটু মারপিট হয়, সিটির ছাত্রদেরকে মারে এবং তারা কিছুক্ষণ পর এসে দেখা যায় যে পরস্পর এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র দুই বাহিনী চলে আসে এবং প্রায় সারা রাত সেখানে রীতিমতো যুদ্ধ চলে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে। বিশেষ করে ড্যাফোডিলের ছাত্ররা সিটি বিশ্ববিদ্যালয় একেবারে চুরমার করে ফেলে, অন্তত ২০-২৫ কোটি টাকার সমস্ত সম্পত্তি গুঁড়ো করে ফেলেছে এবং সেখানে ২০০ ছাত্রের মতো আহত। তো পাশাপাশি দুটো বিশ্ববিদ্যালয় এই আশুলিয়ায়, এটা তো মানে ভাবা যায় না, এটা কি কেমন কথা, একটা থুতু ফেলাকে নিয়ে ছাত্রদের মধ্যে এই ধরনের ঘটনা, এবং ছাত্রদের মধ্যে এই পাশাপাশি বিশ্ববিদ্যালয় বা কলেজের ঘটনা এই প্রথম নয়। আমরা দেখেছি ঢাকা কলেজ এবং সিটি কলেজের মধ্যে একদম নিয়মিত ঘটনা চলছে। তারপরে ৭ কলেজের কথা আপনার মনে পড়বে, যে বিশ্ববিদ্যালয়ের দাবি নিয়ে তারা কি করলো ঢাকা শহরে, আরও কয়েকটি কলেজ মাঝখানে বা হয়তো ২-৩টি কলেজ এরকম করছে। অর্থাৎ কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের যে এই মানে আচরণ,
এটা তো আসলে এই মানে 24-এর গণ অভ্যুত্থানের পর আমরা ছাত্রদের কাছ থেকে জাতি যেটা প্রত্যাশা করেছিল, যেই আচরণ, যেই তারা শিক্ষা প্রতিষ্ঠানে ফেরত যাবে, তাদের মধ্যে কিছু যেই প্রত্যয় দেখা দিয়েছে গণ অভ্যুত্থানের, সেটার ধারাবাহিকতা থাকবে, তার সঙ্গে কিন্তু একেবারেই আমরা কোনো মিল খুঁজে পাচ্ছি না। ছাত্ররা আগামী দিনে আমাদের বাংলাদেশকে নেতৃত্ব দেবে, এই সমাজ, এই সভ্যতা সব কিছু তাদের হাতে। তারা যদি এই সামান্য ঘটনা নিয়ে পার্শ্ববর্তী বিশ্ববিদ্যালয়কে একদম পায়ে পিষে ফেলতে চায়, এটার কি ব্যাখ্যা থাকতে পারে? এবং আরেকটি কথা দেখুন, এইটা তো বিশ্ববিদ্যালয়ের এরকম একটি ঘটনা, ভৈরবের যেটি হয়েছে সেটা তো মানে কোনটার থেকে কোনটা যে বেশি বিভৎস কি বলবো। সেখানে ঘটেছে যে ভৈরবের আপনার জেলার দাবিতে সেখানে অবরোধ চলছিল, আপনার ট্রেন অবরোধ করেছে, ভালো কথা, আন্দোলন চলছে, ট্রেন অবরোধ করছে। হঠাৎ করে সেখানে উন্মত্ত জনতা তারা পাথর ছুঁড়ে মেরেছে ট্রেনে, এবং ট্রেন ভর্তি আপনার সাধারণ যাত্রীরা। সেখানে অন্তত 20 জনের কারো নাক গেছে, কারো চোখ গেছে, কারো কপাল গেছে, তার মুখমণ্ডল রক্তাক্ত হয়ে গেছে। আমি একটি ভিডিও চিত্র দেখলাম, ওখানে ধারণ করা, পাঠিয়েছেন একজন। মানে ভয়াবহ শব্দটিও এর সামনে ম্লান হয়ে যায়। এবং এই দুটি ক্ষেত্রেই নিরাপত্তা বাহিনী কোথায়? ছাত্ররা মারামারি করছে, সাধারণ জনতা পাথর ছুঁড়ে মারছে। আমরা কি মধ্যযুগে চলে গেলাম? এবং সেখানে কি পুলিশ অদৃশ্য, নিরাপত্তা বাহিনী অদৃশ্য, সরকার কি অনুপস্থিত? আমাদের এইখানে মানুষকে পরস্পরকে লাঠি, দা, কুড়াল, পাথর ইত্যাদি যা কিছু আছে দেশীয় অস্ত্র দিয়ে একে অপরকে নিঃশেষ করে দেবে, সেখানে কেউ কোনো কথা বলবে না। দেশে আইন শৃঙ্খলা পরে একটা বিষয়, এটার কোনো রকম উপস্থিতি আমরা দেখব না। দুটি ক্ষেত্রেই সম্পূর্ণ ঘটনা ঘটে যাবার পর আইন শৃঙ্খলা বাহিনী তৎপর হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে বন্ধ করা হয়েছে বিশ্ববিদ্যালয় 4 তারিখ পর্যন্ত, এবং 11 জন ছাত্র আটকে ফেলেছিল। ডেফোডিল সম্ভবত বা সিটি একদল আরেক দলকে আটকে ফেলেছিল, সেগুলো ছাড়া হয়েছে। কিন্তু পরে অনেক ঘটনা ঘটে যাওয়ার পর, ভাঙচুর, 20-25 কোটি টাকার সমস্ত ভবন যা কিছু আছে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবার পর সেখানে পুলিশ এসেছে। ভৈরবে তো এই অবস্থা চলছে, যেটা আমরা সচিত্র দেখতে পাচ্ছি, সেখানে কোনো পুলিশ নাই। তো এই পরিস্থিতিতে আসলে কি দাঁড়ায়? আমরা তো একটা মধ্যযুগের জঙ্গলি দেশে পরিণত হচ্ছি। এবং এইটার ব্যাপারে অবশ্যই সরকারের একটা সুস্পষ্ট বার্তা আমাদের দরকার, যে এইটার কঠিন একটা পদক্ষেপ সরকারের পক্ষ থেকে নেওয়া উচিত। এবং সামনে যেহেতু নির্বাচন, অনেকেই অনেক রকমের সুযোগ নিতে চাইবে, যে যেখানেই পারবে সেখানেই আইন শৃঙ্খলা পরিণতির একটা যাতে অবনতি হয় এরকম চেষ্টা করবে। আপনি দেখেন, গত শনিবারে সম্ভবত তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন যে রাজনৈতিক দলগুলো কিন্তু সহিংস তৎপরতা বাড়ানোর চেষ্টা করতে পারে, এটা একটা কেউ কেউ সুযোগ নেবে। কাজে এটা কিন্তু সকলেই যেহেতু বুঝতে পারছেন, সেই জায়গা থেকে সরকারের উচিত, এবং যদি কর্তৃপক্ষ যারা আছেন, আইন শৃঙ্খলা কর্তৃপক্ষ, তারা যদি ব্যর্থ হয়, তাদের ব্যাপারেও একটা উপযুক্ত পদক্ষেপ নেওয়া উচিত সরকারের, যে আমরা এই পদক্ষেপটা নিলাম। কিছু একটা করুন আপনারা। এভাবে নির্লিপ্ত, নির্বিকার, একেবারে কোনোভাবে অচেতন থাকবার কোনো কারণ থাকতে পারে না। এটা কোনো দায়িত্বশীল আচরণ নয়, কোনো পক্ষেরই নয়। জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা মঙ্গলবার সরকারের কাছে জমা দেবে ঐকমত্য কমিশন। প্রধান উপদেষ্টার সঙ্গে কমিশনের সমাপনী বৈঠক হয়েছে। জি, এটা আগামীকালকে, যেটা সকালবেলা আসছে, মানে ঘড়ির কাঁটায় আজই আসলে। এবং এটা তো অনেক কৌতূহল মানুষের, যে কি হতে যাচ্ছে, যা আমরা পত্রপত্রিকায় দেখতে পাচ্ছি বা আজকে সারাদিন, পুরোটা তো জানা যায়নি। তবে মনে হয় যে কিছু সুপারিশ থাকতে পারে যে এটা কিভাবে বাস্তবায়ন হবে, এবং এটা সম্ভবত সংবাদ সম্মেলনে জানানো হবে। তো জুলাই সনদের এবং সংস্কার যে সুপারিশ, 84টি সংস্কার প্রস্তাব আসছে, এবং এটা জাতির জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যাশার জায়গা। নিশ্চয়ই এত বড় একটি গণঅভ্যুত্থান হয়ে গেল, আন্দোলন হয়ে গেল, যে প্রথাগত রাজনীতি আমাদের দেশে চলছিল, যে একনায়কতান্ত্রিক শাসনের দরজা খোলা ছিল,
সেই দরজা নিশ্চয়ই বন্ধ হবে। এই একটা অন্তত বন্ধের একটা আহ্বান থাকবে এই সমস্ত সংস্কারের মাধ্যমে। কিন্তু এটাও নিশ্চিত যে আইন কানুন দিয়ে আসলে কখনোই এই কর্তৃত্ববাদ কিংবা স্বৈরাচার বন্ধ করা যায় না। তাহলে কোন আইনে এরশাদ সাহেব 82 সালে 8-10 বছরের জন্য ক্ষমতায় চলে এলেন? কোন আইনে আওয়ামী লীগ রাতের বেলা একবার ভোট করলো, একবার আমিরামি নির্বাচন করলো, একবার 154টি আসনে একতরফা নির্বাচন করে ফেললো? এগুলো তো কোনো আইনই ছিল না। আইনের ফাঁক ফোকর সকলেই বের করে, এবং যারা ক্ষমতায় থাকে তারা নির্বাচনে ভয় পায়। তারা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের যেই ব্যাপারটা ছিল সেটা নিয়েও কত তাল বাহানা এই আওয়ামী লীগের। এমনকি 2006 সালে আপনার মনে পড়ে এইসব নিয়েই কিন্তু তখন বিএনপি ক্ষমতায় ছিল। কাজেই যে যখন ক্ষমতায় থাকে তাদের আচরণ আমরা দেখেছি। অবশ্যই জাতির প্রত্যাশা থাকবে যে সংস্কার হচ্ছে, যেই প্রস্তাব হচ্ছে সেটা গণভোটের ব্যাপার আছে সামনে। সেই গণভোট একদিনে হবে না আগে হবে, এগুলো নিয়েও এক ধরনের আলোচনা আছে, এবং সম্ভবত একটি আদেশ নামা আসবে, সেটার পক্ষে বিপক্ষে ভোটের একটা ব্যাপার থাকবে। সব কিছুই পরিষ্কার হয়ে যাবে এই যে দিনটি শুরু হয়েছে সেখানে। এখানে আপনি যেমন বলছিলেন যে সরকারের পক্ষে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিছু জটিলতা রয়েছে, যেহেতু নোট অফ ডিসেন্ট রয়েছে, এটি বাস্তবায়নের রূপরেখা নিয়ে ভিন্ন ধর্মী কিছু প্রস্তাব রয়েছে। তো এরকম বাস্তবতা উল্লেখ করে আরেকটি সংবাদ শিরোনাম রয়েছে, রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে হতে পারে। হ্যাঁ, রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে হতে পারে কয়েকটি মাত্রায়। এটা যেমন ধরেন যে নোট অফ ডিসেন্ট এবং গণভোট আগে না পরে, তারপর আপনার যদি জোটবদ্ধ নির্বাচন করা হয় সেখানে কি এক প্রতীকে হবে নাকি দলগুলো আরপিও নিয়ে যে সমস্ত কথাবার্তা হচ্ছে, এগুলো তো আছেই। কিন্তু মূল সংকটটা আসলে নির্বাচনে অংশগ্রহণ কারা করবে। আওয়ামী লীগের সময়ে যেরকম গত 3 দফায় আমরা দেখেছি যেন তেনভাবে যে নানান ছলচাতুরিতে আওয়ামী লীগ ও সমমনা নির্বাচনে অংশগ্রহণ করেছে, বিরোধী পক্ষ অনুপস্থিত ছিল। সেরকম কি আরেকটি নির্বাচন হতে যাচ্ছে কিনা, এটা কিন্তু অনেক বড় একটি শঙ্কার জায়গা। যদি বিএনপি, জামাত এবং এনসিপি মিলে শুধুই নির্বাচন হয়, তাহলে এই আওয়ামী লীগ এবং 14 দল জাতীয় পার্টি একটি বড় অংশ কিন্তু নির্বাচনের বাইরে থেকে যাচ্ছে। এইটার কোনো সুরাহা কিন্তু হলো না। এখন কথা হতে পারে যে আওয়ামী লীগের তো বিচার হচ্ছে তার নেতৃত্বের, যারা 24-এর গণ অভ্যুত্থানের এই বিভিন্ন ধরনের অপকর্মের হোতা, তাদের যারা বিচারে শাস্তি পাবে বা বিচার হবে কোনো একটা আওতায়, তাদেরকে অবশ্যই নির্বাচনের বাইরে রাখা যায়। কিন্তু একেবারেই যে একটি পুরো অংশকে নির্বাচনের বাইরে, বিশেষ করে জাতীয় পার্টিকেই দেখুন যেভাবে বলা হচ্ছে, জাতীয় পার্টি যদি দোষর হয়ে থাকে, ইসলামিক দলগুলোও কিন্তু অনেকেই দোষর ছিল নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে। তারপরে এই সমস্ত জোটের ব্যাপারে বিএনপি জামাতের সাথে এই যে জোটবদ্ধ আন্দোলন তো আমরা নানানভাবে অনেকের সাথে অনেক সময় দেখেছি। রাজনীতিতে পারস্পরিক সহাবস্থান এবং বিরুদ্ধ পক্ষকে একই টেবিলে বসার যে একটা সংস্কৃতির কথা আমরা বারবার বলে আসছি, যেটি গত 16 বছরে সম্ভব হয়নি, আগামীতেও যদি না হয় তাহলে কিন্তু এই বিবাদ, এই যে আপনার দূরত্ব, এই সংঘাত, এটা কিন্তু বহমানই থাকবে। দেশের যে একটা বড় অংশের ভোটার যদি তারা হাসি মুখে ভোটে অংশগ্রহণ করতে না পারে, এখন কথা উঠতে পারে হাসি মুখে কি করে করবে এত বড় হত্যাকাণ্ডের পরে। ঠিক আছে, সেই ক্ষেত্রে সেটাও আলোচনায় আসা উচিত। তাদের সামনে অপশন দেওয়া উচিত যে আপনাদের নেতৃত্ব এই কাজ করেছে, আপনারা কি করবেন, সেটা দলের উপরেও ছেড়ে দেওয়া দরকার। দল যদি নেতা নির্বাচন না করতে না পারে তারা আসবে না, কিন্তু একেবারেই আমরা তাদের কোনো কথাই শুনবো না, তাদেরকে আমরা গ্রাহ্যই করব না, তাহলে সেই ক্ষেত্রে নির্বাচনটি আসলে অন্তর্ভুক্তমূলক হবে কিনা এটা নিয়ে কিন্তু প্রশ্ন থেকে যায়। এবং তারা কি বসে থাকবে, এতগুলো মানুষ, এতগুলো কর্মী সমর্থক, সব কিছু মিলিয়ে অবশ্যই রাজনীতি আপনি ঘোলাটেই তো পরিস্থিতি, যে সেটি গণভোট বা কিংবা আরপিও ইত্যাদি যেরকম এই বিষয়গুলো হয়তো সমাধান সম্ভব। গণভোট আগে হবে বা একদিনে হবে এগুলো খুব বড় বিষয় নয়। আসলে গণভোট যদি সবাই একমত থাকে, আমাদের এটি তৃতীয় গণভোট হতে যাচ্ছে। আগের দুটো গণভোটের অভিজ্ঞতা আমাদের কি বলে, হ্যাঁ ভোট জয়যুক্ত হয়। তো গণভোট তো নর্মালি এমনই হয়ে থাকে স্বাভাবিকভাবে। তো সামনে কি হতে যাচ্ছে এটা আসলে সবগুলো
দল কিভাবে নির্বাচনে সব মতের অংশগ্রহণটা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বলে মনে করি। ভোটের আগে অস্ত্রের চালান একটি শিরোনাম নিশ্চয়ই আপনি শুনছিলেন। এর ভিতরে বলা হয়েছে থানা থেকে লুণ্ঠিত অনেক অস্ত্র এখনো উদ্ধার হয়নি, এটি উপশিরোনামে বলা হয়েছে। আরও কিছু বিষয় রয়েছে এখানে। হ্যাঁ, ভোটের আগে অস্ত্রের চালান যেরকম একটা বিষয় আসছে, তারপর আপনি দেখুন যেভাবে রাজনীতির ক্ষেত্রে আপনার দুটো খবর ছিল এই সপ্তাহে খুব বড় আলোচনার মধ্যে ছিল, যে আপনার যে মামলা এবং হামলা যাদের বিরুদ্ধে করা হয়েছে আওয়ামী লীগ আমলে বিএনপির নেতাদের বিরুদ্ধে, সেটা গত 16 বছর ধরেই মানে কয়েক লাখ মামলা হয়েছে। সেগুলোর জের কিন্তু এখনো অনেকেই টেনে বেড়াচ্ছে। আবার একটি জাতিসংঘ রিপোর্টে দেখলাম যে গত 1 বছরে এই মামলার পরিমাণ কিন্তু অনেক বেড়ে গেছে। 23 সালে যে মামলার পরিমাণ ছিল 19,000, গত 1 বছরে সেটা দাঁড়িয়েছে 1,59,000 বিরোধী দলের কর্মীদের উপরে। অর্থাৎ বিরোধী দল এখন কারা? এখন তো কোনো রাজনৈতিক সরকার নয়, বিরোধী প্রতিপক্ষ হচ্ছে যারা পতিত সরকার সমর্থক। পতিত সরকারের সমর্থক প্রায় 1,59,000 জনের বিরুদ্ধে এই রাজনৈতিক মামলা করা হয়েছে, এবং তারা বাস্তুচ্যুত, শুধু মামলাই করে না, এবং তারা বাস্তুচ্যুত, তারা এলাকায় থাকতে পারছে না। যেটা বিএনপি আওয়ামী লীগের সময় বিএনপির কর্মীরা থাকতে পারতো না, এখন আওয়ামী লীগের কর্মীরা থাকতে পারছে না। অর্থাৎ ভাইস ভার্সা, আজকে এটা ঘটছে, যা যা ঘটেছিল এখন তাই ঘটছে। এখন এই যে পরিস্থিতির পুনরাবৃত্তি, এটা কিন্তু গণতন্ত্রের জন্য কোনো সুসংবাদ নয়। আপনি ভোটের আগে অস্ত্রের চালান, এটাও নতুন কোনো খবর নয়। প্রতিবার ভোটের আগে এই ঘটনাগুলো ঘটে, প্রতিবার ভোটের আগে যা যা ঘটছিল এখনও যদি তাই ঘটে, আমরা তাহলে গণ অভ্যুত্থানের যেই একটি আকাঙ্ক্ষা, একটি গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ, এবং যেখানে সহাবস্থান থাকবে সকল মতের সকল পক্ষের মানুষের, পারস্পরিক অনেক দূরত্ব থাকতে পারে মত পথের, কিন্তু তারা পাশাপাশি বাস করবে এবং যুক্তি তর্কের মাধ্যমে একটি সমাজ সামনের দিকে এগিয়ে যাবে। আপনার সঙ্গে আমার মত মিলবে না তাই বলে আমি আপনাকে বাস্তুচ্যুত করে দিই, ঘর বাড়ি ছাড়া করতে পারি না। কিন্তু এই ঘর বাড়ি ছাড়ার করার যে রাজনীতি, সেটা কিন্তু এখনো অব্যাহত রয়েছে, এবং ওই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এবং সেইটি কাজটির দায়িত্ব কিন্তু সরকারের উপদেষ্টা জনাব সড়ক উপদেষ্টা যে ফাউজুল সাহেব, উনি বলেছেন গত 2 দিন আগে যে উপদেষ্টাদের ব্যাপারে যেই কথাগুলো এসছে, বিভিন্ন আপত্তি এসেছে, যে বিভিন্ন তারা এক্সিট খুঁজছে এবং অনেকে উপদেষ্টারা বিভিন্ন দলের পক্ষপাতিত্ব করছেন। উনি পরিষ্কারভাবে যেটা বলেছেন যে একটি অধ্যাদেশ জারি করা দরকার, যে প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টারা আগামী সরকারের কোনো পক্ষে কোনো পদে যেতে পারবেন না। এই একটি অধ্যাদেশ জারি করলে ভোটটা নিরপেক্ষ হতে পারে। আমরা জেনে গেলাম, জাতি জেনে গেল যে বর্তমান উপদেষ্টারা কেউই আগামী সরকারের অংশ হচ্ছেন না, কিন্তু অন্য কোনো উপদেষ্টা বা সরকারের কারো পক্ষ থেকে কিন্তু আমরা এখনো কোনো উপদেষ্টা বা উচ্চ পর্যায়ে যারা আছেন, বিভিন্ন কমিশনের প্রধান, সচিব পর্যায়ে, তারা কোনো সরকারের পদে যাবেন না। এরকম একটা অধ্যাদেশ যদি তো জারি হয়ে যায়, তাহলে আমাদের জাতির পক্ষে যেটা খুব সহজে বোঝা সম্ভব হবে যে এই সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কোনো ব্যক্তিগত এজেন্ডা নেই, তারা কারো পক্ষে কাজ করবেন না। এটা কিন্তু খুব জরুরি। এটা যদি হয়ে যায় এবং এই উপদেষ্টা পরিষদ যদি নিরপেক্ষভাবে কাজ করে, তাহলে তারাই কিন্তু একটি তত্ত্বাবধায়ক সরকার হিসেবে কাজ করতে পারে, যেটার দাবি বিএনপি সহ অন্যান্য বড় দলগুলো করেছে। এটা যদি হয়ে থাকে, আমরা যদি একটা সুষ্ঠু অবাধ নির্বাচনের দিকে যেতে পারি, এবং সরকার যদি এটাকে সুষ্ঠুভাবে করতে চায়, তাহলে কিন্তু তাদেরকে খুব শক্ত গলায় বলতে হবে এবং সেরকম কিছু শারীরিক ভঙ্গিমা দেখাতে হবে, যে আইন শৃঙ্খলা পরিস্থিতিটাকে খুব শক্তভাবে কঠোর হাতে নিয়ন্ত্রণ করতে হবে। আজকে ভৈরবে যেটা ঘটলো, কিংবা এই বিশ্ববিদ্যালয়গুলোতে যেভাবে ঘটলো, প্রায় যেটা ঘটছে, রাউজানে আপনার 17 মাসে 14 খুন হয়ে বসে আছে, সেটাও কিন্তু রাজনৈতিক দলের অন্তর্কন্দল। একটি এলাকায় এই অবস্থা, কাজে বিভিন্ন জায়গায় নানা প্রান্তে খুন খারাপি, জখম, অত্যাচার অনাচার তো হচ্ছে, এবং অধিকাংশ ক্ষেত্রে আমরা নিরাপত্তা বাহিনীকে অনেকটা নিষ্ক্রিয় দেখতে পাচ্ছি।
যাওয়ার হয়েছে সরকারকে নিজেদের নিরপেক্ষতার ব্যাপারে স্পষ্ট অবস্থান জানাতে হবে যে আমরা যাচ্ছি না আগামী কোনো সরকারে, আমাদের কেউ যাবে না, এবং আমরা এই নির্বাচনটি আয়োজন করব অত্যন্ত নিরপেক্ষভাবে। এই জায়গাটিতে যদি পৌঁছানো যায় তাহলে এখনো সম্ভব একটা খুব চমৎকার নির্বাচনের দিকে জাতি যেতে পারে। মেট্রো রেলের বিয়ারিং প্যাড ভেঙে পড়ে একজন মর্মান্তিকভাবে একজনের মৃত্যু হয়েছে আমরা দেখেছি। তারপরে আজকের সংবাদ শিরোনামটি হচ্ছে মেট্রো রেল রক্ষণাবেক্ষণে 1 টাকাও বরাদ্দ নেই, বাজেট বেড়েছে 5,000 কোটি টাকা। আসলে ভাই আমাদের এখানে যে কি ঘটছে মানে তুঘলকি কাণ্ড বলা যায়। আপনি দেখুন যে প্রাথমিক আর বিদ্যালয়ের শিক্ষকরা 1,000-1,500 টাকা তাদের বেতন বাড়ানোর জন্য আন্দোলন করতে গিয়ে কীরকম মারপিটের শিকার হলো। অন্যদিকে শুনছি সরকারি কর্মচারীদের বেতন নাকি 97% বাড়িয়ে 2 লাখ 2.5 লাখ টাকা করা হবে। কোথায় 1,000 টাকা, কোথায় 2 লাখ টাকা? এই যে তুঘলকি সমস্ত কাণ্ড কারখানার মধ্যে এখন এভাবে স্থাপনার থেকে নানান অংশ খুলে নিরীহ পথচারীর মাথায় গিয়ে পড়ছে, যে 2টি শিশুকে রেখে বাড়ি থেকে বেরিয়েছিল এবং তার স্ত্রী শিশুরা চিৎকার করে কাঁদছে, আমরা কি করব এখন, এবং তাকে 5 লক্ষ টাকা ধরিয়ে দেওয়া হচ্ছে। একটি জীবনের মূল্য কি 5 লক্ষ টাকা? কত টাকায় একটি জীবন পাওয়া যায়? এবং এই আমাদের আসলে কোনো জায়গায় স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই, একবার আমাদের সিনিয়র সাংবাদিক লিখেছিলেন। এইটা এখন স্বাভাবিক মৃত্যু মানে কি? স্বাভাবিক নিঃশ্বাস নেবার গ্যারান্টি নাই, মৃত্যু তো পরের কথা। আপনি কোন দিক দিয়ে হাঁটবেন? এই দিকে হাঁটলে আপনার এটা পড়ে যায়, গার্ডার পড়ে যায়, আপনার উত্তরাতে আড়ংয়ের সামনে যে গার্ডার পরে আপনার গাড়ির ভিতরে মরে গেল। আপনি স্থাপনা বানাচ্ছেন, কোনো রক্ষণাবেক্ষণের জন্য আপনি টাকা রাখছেন না। আপনি স্থাপনা বানাচ্ছেন, সেটা আপনি দেখবেন যে এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপরে যে গাড়িগুলো যায়, এগুলো গাড়ি না তো মনে হয় দ্রুত সাইবার স্পেস চালাচ্ছে, একজন মঙ্গল গ্রহে চলে যাবে মনে হচ্ছে। কারো কোনো গতিসীমার কোনো পিতামাতা নাই, এবং সেখানে লেখা আছে, আপনার লাল অক্ষরে লেখা থাকে যে আপনার গতি কিন্তু মাপা হচ্ছে মেশিনে। আমি চেক করে দেখেছি, কোনো মেশিন টেশিন নাই, লেখা হয়েছে, এবং যে যার মতো করে প্রায় সেখানে দুর্ঘটনা ঘটে। এবং একজন নেমেছে রাস্তায়, তার গাড়ি নষ্ট হয়ে গেছে, তার উপর দিয়ে গাড়ি চালিয়ে দিয়েছে। এইরকম পরিস্থিতিটা হচ্ছে। আপনার এত টাকা খরচ করে আপনার মেট্রো রেল বানানো হচ্ছে, এত টাকা খরচ করে বিভিন্ন স্থাপনা করা হচ্ছে, সেখানে রক্ষণাবেক্ষণের জন্য আপনার একটা বিহিত করা হবে না, এবং সেইটার জন্য আপনাকে এইরকম যদি হয়, এগুলো তো দুর্ঘটনা নয়, এগুলো খুন, এগুলো রাষ্ট্রীয় খুন। আপনি যারা এই দায়িত্বে আছেন তাদেরকে বিচারের আওতায় আনানো উচিত। তাদের কাজটা কি? তাদের এখানে একটা পরিকল্পনা থাকবে তো। আপনি এই যে আপনাদের এখানে অনুষ্ঠান হচ্ছে, এখানে যদি হুড়মুড় করে একটা জিনিস পড়ে, এখানে নিশ্চয়ই একটা প্রকৌশল বিভাগ আছে। তারা তো দেখবে যে আমার ছাত্রী কি অবস্থা, কিছুদিন পর পর তাদেরকে কাজগুলো করতে হবে, নানান জায়গায় কোথায় কি আছে, এগুলো তো একটা দপ্তর থাকবে, এটা রক্ষণাবেক্ষণ একটা দপ্তর থাকবে। সেইটা যদি না থাকে, কেন নাই সেটারও তো একটা জবাব দিতে হবে। আসলে জবাবদিহিহীনতার যেই সংস্কৃতি, সেটা একেবারে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। কোথাও আপনি হাসপাতালে যান, আপনি পিজি হাসপাতালে যেয়ে দেখেন কি পরিস্থিতি ওখানেও যেন এক তুঘলকি কাণ্ড চলছে। ওখানে কেউ কোনো রাস্তায় দাঁড়ানোর মতো জায়গা নাই। ওখানে এখন আপনি আউটডোরে রোগী দেখাবেন, নেতা ধরতে হচ্ছে। সেখানে কারা নেতা, কি নেতা, এটাও সাংবাদিকরা গবেষণা একটু সরেজমিন দেখলেই বোঝা যায় যে প্রত্যেকটা জায়গায় রাজনৈতিক কর্মীরা সেখানে নেতৃত্ব গ্রহণ করেছেন, সব জায়গায়। অনেক অনেক ধন্যবাদ জনাব মাহবুব রাজ, আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আজকের সংবাদপত্রের আজকের পর্বটি এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।